দেখছেন জেলা সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। এবারে হারের পর কার্যত শীর্ষ নেত্রীদের কাঠগড়ায় তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ক্ষোভ উগরে দিলেন সুকান্ত শুভেন্দুর বিরুদ্ধে। আক্রমণ কার পারমিশন নিয়ে হয়, নাম না করে সুকান্তকে তো দিলীপের। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, হাতি তো কাদায় পড়েছে। এবার লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে লড়তে পাঠানো হয় দিলীপ ঘোষকে। দিলীপের জেতা আসন মেদিনীপুরে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পালকে। সেই নিয়ে অস্বস্তি ছিল প্রথম থেকেই। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর গতবারের থেকে 6টি আসন কমে বিজেপির ঝুলিতে মাত্র 12টি আসন। অধিকাংশ তারকা প্রার্থীর ভরাডুবি। ফলে ক্ষোভ ও আত্মসমালোচনার সুর বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই। যেই তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং ভালো। কোণঠাসা হওয়ার ক্ষোভে বারবারই ফুঁসে উঠেছেন দিলীপ। এবার দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন দিলীপ ঘোষের। শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। এখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। শুধু নিজের আসন নয়, দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা দিলীপের। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল, নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুর থেকে প্রার্থী হলে তিনি 1 লক্ষ ভোটে জিততেন বলেও দাবি করেন দিলীপ। সেই সঙ্গে তাঁর সভাপতিত্বে দল 2019-এ যে 18টি আসন পেয়েছিল তাও স্মরণ করিয়ে দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। দিলীপ ঘোষকে হারিয়ে সংসদে গেলেন কীর্তি আজাদ। দুর্গাপুরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে আগামী দিনে কি কাজে করতে চান জানালেন সাংবাদিক বৈঠকে। তৃণমূলের 3 বহিরাগত প্রার্থীর কাছে পরাস্ত হলো বিজেপি এবং কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরী হারলেন ইউসুফ পাঠানের কাছে। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের পরাজয় হলো কীর্তি আজাদের হাতে। আর আসানসোলের মাটিতে দ্বিতীয়বার জিতলেন শত্রুঘ্ন সিনহা। শুক্রবার দুর্গাপুরে প্রদীপ মজুমদারের বাসভবনে সাংবাদিক বৈঠক করেন জয়ী প্রার্থী কীর্তি আজাদ। বৃহস্পতিবার দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ নেতা নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। বুথ ভিত্তিক সমীক্ষায় দেখা গেছে দুর্গাপুরে 43টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছে, বাকিগুলোতে জয়ী হয়েছে বিরোধীরা। মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তা নিয়ে পর্যালোচনা করা হয়। কাউকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হবে না বলে ভরসা যোগান তৃণমূলের জয়ী প্রার্থী কীর্তি আজাদ। দুর্গাপুর ইস্পাত কারখানা এবং ডিভিসি তাদের কারখানা সম্প্রসারণ এবং বিদ্যুতের নতুন ইউনিটের জন্য উচ্ছেদের নোটিশ দেওয়ায় তিনি তাদের পাশে রয়েছেন বলে আশ্বস্ত করেন তিনি। जिसमें ये स्पष्ट लिखा हुआ है, ये बुलडोजर अब चलाने की नौबत नहीं आएगी। बुलडोजर चलाएंगे तो इनको हम कोर्ट में ले जाएंगे, और कोर्ट में ले जाएंगे फिर कहीं इनको समस्या ना हो जाए। हम उसमें कोई लड़ाई झगड़ा नहीं चाहते हैं, हम केवल इतना चाहते हैं आप काम कीजिए, हमसे आपको कुछ मदद चाहिए, हमारी सरकार से चाहिए, मंत्री बैठे हैं, दीदी आपकी मदद करेंगी, लेकिन आप गरीबों को तंग न करें। শহরে খেলার মানোন্নয়নের জন্য বিভিন্ন মাঠ সহ স্টেডিয়াম আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেন এদিন তিনি। কোনো কারখানাকে বেসরকারীকরণ করে বিক্রি করা চলবে না এবং বন্ধ এএমসি কারখানা সহ ফার্টিলাইজার কারখানা সব বিষয় নিয়ে তিনি এবার কোমর বেঁধে নামবেন বলে জানান কীর্তি আজাদ। এদিন প্রাক্তন সাংসদ এস আলুওয়ালিয়াকেও কটাক্ষ করেন তিনি। কীর্তি আজাদ আগে বিজেপির সাংসদ ছিলেন, এবার বাংলায় রাজনীতির ময়দানে নেমেছেন। এখন দেখার তিনি দুর্গাপুরবাসীর মন জয় করতে পারেন কিনা। সঞ্জীব সুয়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। হারের পর অগ্নিমিত্রার লক্ষ্যে উপলব্ধি। বিজেপির হারের পিছনে বড় কারণ লক্ষ্মীর ভান্ডার, এমন উপলব্ধি বিজেপির পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পালের। তবে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করে সবুজ ঝড় উঠলেও উত্তরে তেমনভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল। তারও কারণ খতিয়ে দেখছে তৃণমূল।
লক্ষ্মীর ভান্ডার আমাদের হারের পিছনে বড় কারণ। বিজেপির ভরাডুবির পর দাবি অগ্নিমিত্রা পালের। মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি ছিল। 2019-এ দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন। এবার সেই আসনেই দাঁড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। তাকে 29,000 ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। নিজেদের শক্ত ঘাঁটিতে এই হারের পর এমনই মন্তব্য অগ্নিমিত্রার। লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের, আমার মনে হয়। মহিলারা, আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে 1000 টাকা এই সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে। বুঝতে পেরেছি বাংলার মানুষ লক্ষ্মী ভান্ডারকে আপন করে নিয়েছে। আর অগ্নিমিত্রা পালকে বলুন যে আমরা তো বাংলার গরিব মানুষকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, ওরা তো শুধু নীরব মোদী, মেহুল চোকসি আর আদানিকে ভান্ডার দিয়েছে। বাংলার মানুষ, দেশের মানুষ চায় যে গরিব মানুষের হাতে টাকা পৌঁছক, নীরব মোদী, মেহুল চোকসিরা দেশের টাকা মেরে পালিয়ে না যাক। এই সহজ সত্যটা উপলব্ধি করতে পারলে তাহলে আজকে এদের এই অবস্থা হতো না। ভোট পরবর্তী হিংসায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে বলে দাবি বিজেপির। এ প্রসঙ্গে জুন মালিয়াকে কটাক্ষ অগ্নিমিত্রার। আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক তাদের উপর যেন সেই অত্যাচার না হয়, কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল, তবে উত্তরে তেমনভাবে দাগ টানতে পারেনি। অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেই ধরাশায়ী হয়েছে ঘাসফুল শিবির, মুখ রক্ষা করেছে চা বাগান। গয়েরকাটা চা বাগান ও সংখ্যালঘু অধ্যুষিত কমবেশি প্রত্যেকটি বুথেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মাদারিহাট বিধানসভার অন্তর্গত বুথভিত্তিক ফলাফলে দেখা গিয়েছে সাঁকুয়াছড়া পঞ্চায়েতের প্রধান শ্রাবণী দে ঘোষ 242 ভোটে পিছিয়ে বিজেপির কাছে। উপপ্রধান গোপাল চক্রবর্তী তিনি 342 ভোটে এবং অঞ্চল সভাপতি মানস রঞ্জন ঠাকুর 399 ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য সীমা চৌধুরী নিজের বুথেও বিজেপির কাছে 399 ভোটে পিছিয়ে। এই দাবিকে মানতে নারাজ বিজেপি এবং বামেরা। লক্ষ্মীর ভান্ডার কোনো প্রভাব ফেলতে পারেনি ডুয়ার্সে, দাবি বিজেপির। লক্ষ্মীর ভান্ডার প্রভাব তো মানুষকে কতটুকু প্রভাব ফেলেছে মানুষ তো জানে, শুধু ওই ভাওতাবাজি এবং এই দুর্নীতি মানুষ দেখছে, তার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। উন্নতি নেই বলতে আমাদের ফলাফল তো খুব একটা খারাপ হয়নি, বিগত সময়ের থেকে আমাদের ভোট বাড়ছে। আর আপনি যদি সাঁকোয়া জোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের কথা বলেন, এখানে তৃণমূল এবং বিজেপি মিলে যেভাবে দুর্নীতি করছে তাতে অটোমেটিক মানুষ এই এলাকায় ক্ষিপ্ত। আমরা এখনও আমাদের যে ভোটের মূল্যায়ন হয়নি, আমরা অতি সত্বর বসে আমরা আমাদের মূল্যায়ন করে আগামী কি পদক্ষেপ গ্রহণ করার আমরা করব। যদিও ব্লকের যে সমস্ত এলাকার সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে বলেই দাবি তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা নেতৃত্বের। এমন কোনো বুথ নেই যেখানে যেই বুথে সংখ্যালঘু বুথ সেই বুথে প্রত্যেকটা বুথেই তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে, প্রত্যেকটা বুথে। 2019-এ লোকসভা ভোটে রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি। এবারের ভোটে তার চেয়েও ভালো হওয়ার আশা ছিল বিজেপির, কিন্তু ভোট বাক্স খুলতেই দেখা যায় বাজিমাত করেছে তৃণমূল। রাজ্য জুড়ে কার্যত সবুজ ঝড় ওঠে মঙ্গলবার। এই নেপথ্যে অনেকখানি ভূমিকা পালন করেছে লক্ষ্মীর ভান্ডার। পরিসংখ্যান বলছে মহিলা ভোটের নিরিখে তৃণমূলের ধারে কাছেও আসতে পারেনি বিজেপি। কলকাতা টিভি। লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাস তৃণমূলের 19-এর থেকে আরও বেশি আসন প্রাপ্তি। শনিবার কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দলীয় রণকৌশলের পাঠের পাশাপাশি 26-এর ভোটকে পাখির চোখ করে এগোনোর বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে চলে এসেছে 29টি আসন। গতবার তৃণমূল জিতেছিল 22টি আসন, সেখানে 7টি আসন বৃদ্ধিতে খুশি জোড়াফুল শিবির। শনিবার বিকেলে কালীঘাটে বাসভবনে নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জয়ী সাংসদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। দিল্লির দরবারে বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আওয়াজ আরও বেশি করে তুলে ধরার রণকৌশল নির্ধারিত হবে বৈঠকে। এর পাশাপাশি সাংগঠনিক দিক নিয়েও দলনেত্রী এক প্রস্থ আলোচনা পর্যালোচনা সেরে রাখতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের পর এবার তৃণমূলের নজরে 26-এর বিধানসভা ভোট। লোকসভা ভোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আরও বেশ কয়েকটি আসনে সহজে জয় পেতে পারত তৃণমূল। ওইসব আসনগুলি নিয়ে শনিবারের বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করতে চায় দল। লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল এগিয়েছে 192টি আসনে, বিজেপি এগিয়েছে 92টি বিধানসভা কেন্দ্রে।
বিধানসভা ভিত্তিক দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করা হবে। যেসব বিধানসভায় তৃণমূল পিছিয়ে সেই সব জায়গার সাংগঠনিক দুর্বলতার কারণ খুঁজবে দল। 26শে ভোটকে মাথায় রেখে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে লোকসভার ভোটের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডি আক্রান্তের ঘটনায় এবার নেজার থানার ওসিকে ভৎসনা করলেও বসিরহাট আদালত, এমনকি এক তদন্তকারী অফিসারকেও ডেকে পাঠানো হয়েছে। সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় এবার নেজার থানার ওসিকে ভৎসনা করলো বসিরহাট আদালত। 5ই জানুয়ারি যে ঘটনা ঘটে, সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা, সেই ঘটনায় এবার ওসিকে ভৎসনা করলো বসিরহাট আদালত। কেন 7 জন গ্রেপ্তার, কেন এমনটাই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফ থেকে। এই মুহূর্তে রাষ্ট্রপতির ভবনে নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন এবং আজকে যে এনডিএ তরফ থেকে যে বৈঠক করা হয়েছে এবং তারপরে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন নেতা হিসেবে নরেন্দ্র মোদী। এবার সরকার গঠন করার দাবি জানাবেন নরেন্দ্র মোদী এবং সেই জন্যই কিন্তু রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার করার দাবি জানাবেন এবং সেই জন্যই আবেদন জানাতে গিয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে। গতকালই কিন্তু তিনি ইস্তফাপত্র দিয়েছেন এবং এনডিএর পক্ষ থেকে সরকার গড়ার আবেদন জানাতেই আজকে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। আজ দিল্লিতে দেখেছি আমরা যে এনডিএর বৈঠক ছিল, সেখান থেকে কিন্তু একাধিক বিষয় তুলে ধরেন নরেন্দ্র মোদী এবং সবাই কিন্তু এনডিএ শরিকরা সবাই কিন্তু নির্বাচিত করেন এনডিএর নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে এবং তারপরেই আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। আজ এনডিএর তরফ থেকে সরকার গড়ার আবেদন নিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এনডিএ সরকার গঠনের দাবি জানাতে আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকালে আমরা দেখেছি যে ইস্তফাপত্র দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং আজকে এনডিএর তরফ থেকে সরকার গঠন করার আবেদন নিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে দেখেছি যে সেন্ট্রাল হলে, দিল্লিতে সেন্ট্রাল হলে আজকে বৈঠক ছিল, গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এনডিএর এবং সেখানে কিন্তু সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে নির্বাচিত হন নরেন্দ্র মোদী। অন্যদিকে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং সেই ঘটনায় এবার নেজার থানার ওসিকে ভৎসনা করল বসিরহাট আদালত, এমনকি এক তদন্তকারী অফিসারকেও ডেকে পাঠানো হয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, চলতি বছর 5ই জানুয়ারিতে সন্দেশখালীর যখন আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুটি মামলা তদন্ত করতে গিয়ে অর্থাৎ সেখানে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। ইতিমধ্যে সেই আক্রান্ত নিয়ে রীতিমধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। তারপরে একের পরে ইতিমধ্যে সেই দিন বিকেলবেলা 7 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা 4 জন বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে, যেখানে আছে সুকুমল সর্দার, মেহবুব হোসেন, তারপর আলী হোসেন ঘরামি, তারপর নাজিমুল শেখ সহ মোট সেই 7 জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ইতিমধ্যে ওই ঘটনার জেরে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি সুমোটো মামলা করা হয়েছিল, অর্থাৎ ইডি আক্রান্তের ঘটনায়। পাশাপাশি ইডির তদন্ত অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা একটা অভিযোগ করেছিল ইডি আক্রান্তের ঘটনায়, কিন্তু এই নিয়ে পুলিশের কাছে যে নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যার কারণে আজকে যে দীর্ঘ মামলা শুনানি চলাকালীন বেশ জানো ইতিমধ্যে প্রায় 3 মাসের কাছাকাছি পৌঁছে গেছে, এদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। আদালতের বিচারক যখন মামলা এবং সিবিআই চার্জশিটে এদের এই 7 জনের কোনো নাম নেই, অর্থাৎ আদালতের যে সিবিআই চার্জশিট দিয়েছে তাদের নাম নেই, ইতিমধ্যে এই মামলা
মামলা শুনানি চলাকালীন বসিরহাট মহকুমা আদালতের বিচারক রীতিমতো ভর্ৎসনা করেছে। অর্থাৎ নেয়ার থানার 261 নম্বর কেসে এই যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সেটা কিন্তু রীতিমতো বা বিচারক ক্ষোভ দিয়ে ভর্ৎসনা করা হয়েছে। এমনকি যে তার ওসি বিশেষ করে সুভাষিস প্রামাণিক এবং সেই কেসের তদন্তকারী অফিসার তাদেরকে ডেকে পাঠানো হয়েছে আদালতের বিচারক, ডেকে পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কেন এই 7 জনকে যাদের সিবিআই চার্জশিটে নাম ছিল না তারা কেন গ্রেপ্তার হলেন। এই নিয়ে ইতিমধ্যে কিন্তু বরিশাল মহকুমা আদালত বিচারক তাদেরকে ডেকে পাঠিয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ নেয়ার থানার পুলিশ আধিকারিক কি জবাব দেয় বিচারকের কাছে সেটা সময় বলবে। বেশ, ধন্যবাদ জানাবো সঞ্চিত। 5 জানুয়ারিতে সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনা, এবার নেজার থানার ওসিকে ভৎসনার মুখে পড়লেন তিনি এবং ওসিকে ডেকে পাঠানো হয়েছে এক তদন্তকারী অফিসারকে। জেলার 7 দিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।